আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা সোনাতরী কাব্যগ্রন্থ পাঠ করব। আ এটি খুব গুরুত্বপূর্ণ একটি কবিতা। তোমাদের এইচএসসি সিলেবাস আ এখান থেকে কোশ্চেন হয়ে থাকে। তাই আমরা আজকে এটি আলোচনা করব। আচ্ছা, চলো শুরু করা যাক। সোনাতরী কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আ এখানে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার জীবনের যে দর্শন সেটিকে ফুটিয়ে তুলেছেন। অর্থাৎ জীবনের এক প্রান্তে এসে বুঝতে পেরেছেন তার উপলব্ধি এবং সেটিকে একটি কাব্যগ্রন্থের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আচ্ছা, সোনার এটা হচ্ছে নাম কবিতা বলা হয়। অর্থাৎ সোনার কাব্যগ্রন্থের নাম কবিতা। আচ্ছা, এই বিষয়টা কি তোমরা কি জানো? চলো জেনে নেওয়া যাক। একটা কাব্যগ্রন্থে অনেকগুলো কবিতা থাকে। তো এই কবিতাগুলোর মধ্যে সোনার অন্যতম একটা কবিতা। আর এই কবিতার নাম অনুসারেই এই কাব্যগ্রন্থের নামকরণ করা হয়েছে। তো যার কারণে সোনার তরীকে বলা হয় নাম কবিতা। আচ্ছা, এরপরে এর লেখকটা হচ্ছে কে? লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, আমরা এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচিতি অর্থাৎ তার জীবন সম্পর্কে একটু জানবো। জন্ম হয় 1861 সালের 7ই মে। এটি হচ্ছে ইংরেজি সাল। আর বাংলা 25শে বৈশাখ 1868 সালে। এটা খুব গুরুত্বপূর্ণ। এমসিকিউ এ আসে। কত সালে? 25শে বৈশাখ 1268 সালে। 1268 সালে। এটা এমসিকিউ এ আসে। আচ্ছা। সো এটা একটু গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখি মৃত্যু। মৃত্যু 1961 সালে 41 সালের 7ই আগস্ট। কত সালে? 1941 সালের 7ই আগস্ট। এটার তারিখটা খুব গুরুত্বপূর্ণ। আর এখানে তোমরা একটা বিষয় লক্ষ্য করেছো কিনা যে জন্ম হচ্ছে 1861 আর মৃত্যু হচ্ছে 1941, অর্থাৎ দুটোর শেষেই এক এক আছে। তো এটা একটু মনে রাখার টেকনিক। আচ্ছা, এরপরে বাংলা 1348 আর এখানে 1268। দুইটার শেষে দেখো 8 আছে, এখানেও 8, অর্থাৎ মৃত্যুর শেষেও 8, জন্মের শেষেও 8। অর্থাৎ বাংলার ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে 1268 আর 1348। ঠিক আছে। তিনি জন্মগ্রহণ করেন কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। আর এই পরিবারটা ছিল আহ তখনকার সময়ে প্রভাবশালী এবং ধনী একটি পরিবার। তো সেই হিসাবে রবীন্দ্রনাথ পারিবারিকভাবে জমিদার ছিলেন। আচ্ছা, তার সাহিত্যিক সাধনার এক বৃহৎ কাল সেটি হচ্ছে কত সালে? 1901 থেকে 1940 সাল। এই টোটাল 39 বছর বয়স, মানে 39 বছর সময় পর্যন্ত তার বাংলা সাহিত্যে একটি প্রভাব ছিল। আর এই যুগটা অর্থাৎ এই সময়টাকে বলা হয় রবীন্দ্র যুগ। আচ্ছা, মাত্র 15 বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ বনফুল প্রকাশিত হয়। তার প্রথম কাব্যগ্রন্থ বনফুল প্রকাশিত হয়। ভেবে দেখো আমরা 15 বছর বয়সে কি করি, আর তিনি একটি কাব্যগ্রন্থ রচনা করে ফেলেছে। এটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা একটু মার্ক করি। এম সি সরি, একটু মিস্টেক হচ্ছে। সি এরপরে কিউ। ওকে। গীতাঞ্জলি। গীতাঞ্জলি কাব্যগ্রন্থ তার একটি অন্যতম অর্জন। এটি শুধুমাত্র একটি কাব্যের সমন্বয়ে গঠিত হয়নি। অর্থাৎ তার যে গীতাঞ্জলি সহ অন্যান্য কাব্যের সমন্বয়ে তিনি
সং অফারিংস নামে একটা কাব্যগ্রন্থ রচনা করে, যেটার জন্য 1913 সালে তিনি এই এশীয় মহাদেশের মধ্যে অর্থাৎ এশিয়ার মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার অর্জন করে। এই সালটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, ইনি নিজে এটা অনুবাদ করেন, আর এটার গ্রন্থ পরিচ্ছদ লেখেন কে? ডব্লিউ.বি. ইয়েটস। আচ্ছা, তিনি বাংলা ছোট গল্পের পথিকৃৎ মানে হচ্ছে আহ, যে স্টাইলে চলতেছিল সেইটার নতুন একটা স্টাইল তিনি আবিষ্কার করেন, এবং তিনি প্রথম এটি করেন। তো যার কারণে তাকে ছোট গল্পের পথিকৃৎ বলা হয়, এবং শ্রেষ্ঠ শিল্পী অর্থাৎ তিনি এটাকে সুন্দর একটা রূপ দান করেন, অর্থাৎ ছোট গল্পের যে পরিধি ছিল সেটাকে একটা সুন্দর রূপ দান করেন। এরপরে বাংলা সাহিত্যের তিনি ছোট গল্পের সার্থক রচয়িতা, অর্থাৎ এর আগে অনেকে রচনা তৈরি মানে ছোট গল্প লিখেছে কিন্তু সবাই সফলতা অর্জন করতে পারেন নাই, কিন্তু তিনি প্রথম সফলতা অর্জন করেন, এবং বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ শিল্পী। এইটা খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী। ঠিক আছে, এরপরে আমরা দেখি তার হাতেই ছোট গল্পের উদ্ভব এবং বিকাশ হয়েছে। আচ্ছা, 1268 সালে মাত্র ১৬ বছর বয়সে ভিখারিণী গল্প রচনার মধ্যে ছোট গল্প লেখক হিসেবে আত্মপ্রকাশ ঘটে তার। অর্থাৎ আমরা যদি দেখি ১৫ বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ হয় বনফুল, এবং ১৬ বছর অর্থাৎ ১ বছর পরেই ১২৮৪ সালে তার লেখা গল্প ভিখারিণী প্রকাশ হয়। আচ্ছা, সর্বশেষ গল্পটির নাম মুসলমানের গল্প। এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আমরা দেখব ছোট গল্প থেকে মানে এরপর থেকে জীবনের প্রায় শেষ, অর্থাৎ তার জীবনের শেষ দিন পর্যন্ত প্রায় ৬৪ বছর বয়স পর্যন্ত তিনি গল্পগুচ্ছে প্রায় কতটি রচনা করে বলতো? ৯৫টি ছোট গল্প রচনা করে। খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর দেখো এর বাইরে তিনি আরো কিছু গল্প গ্রন্থ রচনা করেন, সেটা হলো কি, সে মানে ঘরে বাহিরে, এখানে শুধু বাইরে আছে, কি হইতো ঘরে বাহিরে, একটু লিখে নিও তোমরা। ঘরে বাইরে, সে, গল্প স্বল্প এবং লিপিকা। ঘরে বাইরে, সে, গল্প স্বল্প এবং লিপিকা। আচ্ছা, এর পরবর্তীতে আমরা জানবো পারিবারিক সূত্রে তিনি কুষ্টিয়ার শিলাইদহে বসবাস করতেন। যেহেতু তাদের বিশাল একটি পরিবার ছিল আর তাদের জমিদারি ছিল, সুতরাং তারা বিভিন্ন জায়গায় আহ জমিদারি সূত্রে যেতে হতো, অর্থাৎ তাদের এই জমিদারি দেখাশোনা করার জন্য বিভিন্ন জায়গায় যেতে হতো। তো এর মধ্যে ছিল কুষ্টিয়ার শিলাইদহ, অর্থাৎ তারা তো অনেক কয়জন ছিল ভাই বোন। তো তার মধ্যে কুষ্টিয়ার শিলাইদহে তার যে জমির যে ভাগ বা দেখাশোনার দায়িত্ব সেটি পড়ে। আর এইখানে বসবাসকালেই তিনি আহ ছোট গল্প তার স্বর্ণযুগ বলা হয়, অর্থাৎ এইখানেই তিনি তার ছোট গল্প যেগুলো রয়েছে যেমন সোনার তরী কাব্যগ্রন্থ এখানে তৈরি করে। এছাড়াও অন্যান্য যেগুলো গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ এবং ছোট গল্প তিনি এই কুষ্টিয়ার শিলাইদহে বসবাসকালে লেখা শুরু করেন। তো এটা খুব গুরুত্বপূর্ণ, এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা দেখবো সনাতনী কাব্যগ্রন্থের শ্রেষ্ঠ কবিতাগুলো এই একই সময়ে অর্থাৎ কুষ্টিয়া শিলাইদহে থাকাকালীন সময়ে রচনা করেন। এটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে দেখবো উপন্যাসগুলো, অর্থাৎ তারা যে রচনাগুলো সেগুলো আমরা এখন দেখবো। উপন্যাসগুলোর মধ্যে আছে কি, চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা, এটা গুরুত্বপূর্ণ, এবং যোগাযোগ। আচ্ছা, এই শেষের কবিতা এটা দিয়ে কোশ্চেন আসে যে শেষের কবিতা কোন ধরনের রচনা। তাহলে যেহেতু কবিতা যুক্ত আছে, অনেকেই এটা কবিতা বলে মানে কাব্যগ্রন্থের মধ্যে দিয়ে দেয়, কিন্তু এটি কিন্তু উপন্যাস, খুব গুরুত্বপূর্ণ একটা উপন্যাস। আচ্ছা, এরপরে আমরা উপন্যাসগুলো মনে রাখার একটা টেকনিক দেখবো, অর্থাৎ যে আমরা তো এগুলো সবগুলো একবারে মনে রাখতে পারবো না। সো একটা ছন্দ দেখবো যেটার মাধ্যমে আমরা পুরো উপন্যাস আমরা
মনে রাখতে পারবো। আচ্ছা, গোরা রাজর্ষি, অর্থাৎ রাজর্ষি যে ছিল হিন্দু ধর্মের যারা আহ, গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজর্ষি ইনি হচ্ছে গোরা অর্থাৎ একরোখা টাইপের, এবং বউ ঠাকুরানী ছিল পরস্পরের চোখের বালি, অর্থাৎ এর যে মানে বউ ছিল, এরা দুইজনে অর্থাৎ স্বামী আর স্ত্রী। রাজস্বী হচ্ছে গোরা টাইপের মানে একরোখা টাইপের, এবং এর বউ, এরা দুইজনে পরস্পরের ছিল চোখের বালি, অর্থাৎ এদের মধ্যে সম্পর্ক খারাপ ছিল। কারণ ঘরে বাইরে, এছাড়াও তারা দেখো, ঘরে বাইরে দুই বোনের যোগাযোগ ছিল না। তাহলে কি দুইটা বোন, এই দুই বোনের ঘরে এবং বাইরে যোগাযোগ ছিল না। তাহলে এইটা ঘরে দুই বোন এবং যোগাযোগ, এই তিনটে হচ্ছে উপন্যাস। মালঞ্চে গিয়ে, যেহেতু তাদের যোগাযোগ ছিল না, তারপরে তারা কি করে, মালঞ্চে গিয়ে, অর্থাৎ মালঞ্চ একটা স্থানের নাম, আর এটা হচ্ছে আমরা উপন্যাস, গিয়ে চার অধ্যায়, চার অধ্যায়টা একটা উপন্যাস, শেষের কবিতা এটাও একটা উপন্যাস, পড়তে গিয়ে নৌকা ডুবি হইল। অর্থাৎ আহ, এটা একটা স্টেপ মনে রাখার যে গোরা রাজস্বী এবং বউ ঠাকুরানী ছিল একের অপরের চোখের বালি। এইটুকু এখান থেকে আমরা তিনটা উপন্যাস মনে রাখতে পারি: গোরা, বউ ঠাকুরানী এবং চোখের বালি, অর্থাৎ গোরা, তারপরে হচ্ছে চোখের বালি এবং বউ ঠাকুরানী। আচ্ছা, এরপরে আমরা পরের একটা মনে রাখবো, মানে এইটার মাধ্যমে, যে ঘরে বাইরে দুই বোন, যোগাযোগ, মালঞ্চ, চার অধ্যায়, শেষের কবিতা এবং নৌকাডুবি। আচ্ছা, মানসী, সোনাত্তরী, চিত্রা, খনিকা, বলাকা এবং পুনশ্য জন্মদিনে শেষ লেখা তার হচ্ছে অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। অর্থাৎ এগুলো হচ্ছে কবিতার সমন্বয়ে গ্রন্থ, যেগুলোকে কাব্যগ্রন্থ বলা হয়। তাহলে কি কি? মানসী, সোনাত্তরী, তারপর চিত্রা, খনিকা, এই খনিকা নামে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাস রয়েছে। বলাকা, পুনশ্য, জন্মদিনে শেষ লেখা তার অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। আচ্ছা, কাব্যগ্রন্থের নাম মনে রাখার আমরা একটু টেকনিক দেখে নিই। বলাকার জন্মদিনে, কার জন্মদিনে? বলাকার জন্মদিনে মানসী, এইটা একটা সোনাত্তরী নিয়ে, অর্থাৎ মানসী সোনাত্তরী নিয়ে ক্ষণিকের চিত্র, এখানে ক্ষণিকের বলতে খনিকা কাব্যগ্রন্থকে বোঝানো হয়েছে, আর চিত্র বলতে চিত্রা কাব্যগ্রন্থ, উপভোগ করতে করতে রঠা, রঠা মানে কি? রবীন্দ্রনাথ ঠাকুর, এর শেষ লেখা, শেষ লেখা এইটা হচ্ছে একটা কাব্যগ্রন্থ থেকে গীতাঞ্জলি, মানে শেষ লেখা গীতাঞ্জলি থেকে পুনশ্চ আবৃত্তি করে, এই তিনটাই কাব্যগ্রন্থ। আচ্ছা, এটা একটা মনে রাখার ছন্দ, মানে টেকনিক, তোমরা এই ছন্দের মাধ্যমে মনে রাখতে পারো। আর কাব্য নাট্য, অর্থাৎ যেগুলো কাব্য নাটকের মতো, সেগুলো কি কি? এক নাম্বার হচ্ছে বিসর্জন, একটা হচ্ছে চিত্রাঙ্গদা। আচ্ছা, নাটকগুলো হলো, দেখো নাটকগুলো আমরা একটু দেখে নিই। রাজা, তারপর হচ্ছে আয়াতলোচন, অচলায়তন, আর ডাকঘর, মুক্তধারা এবং রক্তকরবী। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন মূল পাঠে চলে যাই। কবিতার প্রথমেই আছে, এটা হচ্ছে একটা কথা বলে নিই, সেটা হলো এটা হচ্ছে রূপকধর্মী একটা কবিতা। অর্থাৎ এখানে কবি বলেছেন একটা, এর অন্তরালে অন্য একটা কিছু বুঝিয়েছেন। আচ্ছা, আমরা শুরু করে দিই। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা। গগনে মানে কি? গগনে শব্দের অর্থ আকাশে, আর গরজে শব্দের অর্থ কি? গর্জন করে, অর্থাৎ আকাশে মেঘ গর্জন করে, ঘন বর্ষা। কি বর্ষা? ঘন বর্ষা, মানে কেমন বর্ষা? ঘন বর্ষা। অর্থাৎ আকাশে মেঘ গর্জন করতেছে, আর এই সময় তুমুল বৃষ্টি হচ্ছে। আর ঘন বর্ষা বলতে কি বোঝাচ্ছে? তুমুল বৃষ্টি। তোমরা একটু লিখে নিও, ঘন বর্ষা শব্দের অর্থ কি? তুমুল বৃষ্টি। কুলে একা বসে আছি, নাহি ভরসা। কুল মানে এখানে কবি পৃথিবী বুঝেছেন, বা এই পৃথিবীতে বুঝেছেন, বা তীরে বুঝেছেন। এখানে লক্ষণীয় একা বসে আছেন, এখান দ্বারা কি বোঝাচ্ছে, মানে এই পুরোটা দ্বারা কি বোঝানো হয়েছে? একা বসে আছে, নাহি ভরসা, অর্থাৎ ভরসা নেই। অর্থাৎ কবির এখানে বা কৃষকের এখানে নিঃসঙ্গতা, সেটা প্রকাশ পেয়েছে।
আচ্ছা, রাশি রাশি ভাড়া ভাড়া, রাশি রাশি ভাড়া ভাড়া মানে হচ্ছে বিপুল পরিমাণ, অর্থাৎ প্রচুর পরিমাণে কি করেছে, ধান কাটা হলো সারা, অর্থাৎ ধান কেটে ফেলেছে। এখানে যদি আমরা রূপক অর্থে দেখি, যে আমরা এখানে রূপক অর্থে কৃষক হলো কবি, কৃষক কি কবি, আর তার যে ধান আছে, এই যে ধান, আমরা এই ধানটা হলো সৃষ্টিকর্ম, অর্থাৎ কবির সৃষ্টিকর্ম, রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম। আচ্ছা, অর্থাৎ এটা তারা বোঝাচ্ছে কৃষক তার কর্মের সমাপ্তি করেছে, অর্থাৎ ধান রচনা ধান ফসল ফলিয়েছিল এবং সেগুলো কাটার মাধ্যমে কি করেছে, সমাপ্তি, অর্থাৎ কর্মের যে সমাপ্তি সেটা করেছে। ঠিক তেমনি রবীন্দ্রনাথ ঠাকুর আহ, অনেকগুলো সৃষ্টিকর্ম তৈরি করছে, আর এটার মাধ্যমে তার পৃথিবীর যে কর্মের সমাপ্তি সেটা ঘটিয়েছেন, অর্থাৎ এটা বুঝিয়েছেন। ভরা নদী ক্ষুরধারা, ভরা নদী বলতে কি বোঝাচ্ছে, নদীর প্রতিকূল মানে বিরূপ একটা অবস্থা, নদীর উদ্দামতা, খরপরশা, অর্থাৎ ধারালো একটা বর্ষা, অর্থাৎ নদীর যে ঢেউগুলো আছে সেগুলো মানে প্রমত্ত রূপ ধারণ করেছে, অর্থাৎ বিধ্বংসী একটা রূপ ধারণ করেছে, আর এটা খরপরশা ধারালো বর্ষার মতো রূপ ধারণ করেছে। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, এখানে এমসিকিউ আসে, বর্ষা কখন শুরু হয়, অর্থাৎ বৃষ্টি কখন শুরু হয়, কাটতে কাটতে ধান, কাটতে কাটতে। আচ্ছা, একখানি ছোট ক্ষেত আমি একলা, আমি বলতে এখানে কৃষককে বোঝানো হয়েছে, আর রূপক অর্থে যদি আমি বলি তাহলে আহ কবি, রূপক অর্থে কি কবি, রূপক অর্থে কবিকে বোঝানো হয়েছে। আচ্ছা, রূপক অর্থে কবিকে বোঝানো হয়েছে, ঠিক আছে। একখানে ছোট ক্ষেত, ছোট ক্ষেত মানে তার কর্মের পরিধি বা পৃথিবীর পরিধি যদি আমরা বলি সেটাকে কি বলা হয়েছে, ছোট। আমি একলা মানে নিঃসঙ্গ অবস্থা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, এখানে প্রকৃতির বিরূপ অবস্থা বোঝানো হয়েছে। কি অবস্থা, বিরূপ অবস্থা। পরপারে দেখি আঁকা, তরু ছায়া মৌসুম আঁকা, তরু মানে হচ্ছে গাছ, ছায়া, মৌসুম মানে হচ্ছে কালি, অর্থাৎ গাছের ছায়ায় মাখানো আহ সময়কে, পরিবেশকে বোঝানো হচ্ছে, অর্থাৎ অনিশ্চিত ভবিষ্যৎ, অনিশ্চিত ভবিষ্যৎ এটা একটু গুরুত্বপূর্ণ, খ নাম্বারে আসে বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও আসে। তরু ছায়া মৌসুমাকে কি, যে ভবিষ্যতের যে অনিশ্চয়তা, যে দেখো পরের লাইনটা আমরা যদি দেখি, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, প্রভাত বেলা কিন্তু দিনের সূচনা হয়, এটা কিন্তু শুভ চেতনার প্রতীক, কিন্তু সকালেই দেখতেছে কি, গাছটা, গাছের ছায়ায় পুরো গ্রামটা ঢেকে আছে, তো এইটা তাদের অশুভ একটা ইঙ্গিত বহন করতেছে। কেননা সকালে হচ্ছে তোমার সূর্য উদয় হয়, তো রাতের অন্ধকার কেটে সকালের আলো আহ শুরু হয়, অর্থাৎ জীবনের প্রতিকূলতা পেরিয়ে সুন্দর একটা আহ সূচনার প্রতীক। কিন্তু এখানে প্রভাতে যেহেতু তোমার মেঘে ঢাকা, সুতরাং এটা তারা কি বোঝাচ্ছে, অশুভ একটা ইঙ্গিত বহন করতেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এপারেতে ছোট ক্ষেত আমি একলা, এপারেতে অর্থাৎ যদি আমরা প্রতীকী হিসেবে দেখি তাহলে এপারেতে বলতে বোঝানো হয়েছে মানে এই পৃথিবী মানে দুইটা কুল, একটা হচ্ছে এ কুল আর একটা হচ্ছে ও কুল, অর্থাৎ মহাকাল আর একটা হচ্ছে মানে ইহকাল আর একটা হচ্ছে পরকাল, আর এ কুল মানে ইহকালকে বোঝানো হয়েছে, আর একলা মানে কবির নিঃসঙ্গ অবস্থা, অর্থাৎ আমরা শেষ সময় কিন্তু সবাই নিঃসঙ্গ হয়ে পড়ি, এটা বোঝানো হয়েছে। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি হওয়ারে, গান গেয়ে অর্থাৎ মাঝি, তাহলে কে আসতেছে, গান গেয়ে, মাঝি কিন্তু মহাকালের প্রতীক, মাঝি কিসের প্রতীক, মহাকালের প্রতীক। ইনি এই প্রকৃতির বিরূপ একটা পরিবেশেও, যে উদ্যমতা, প্রকৃতির নদীর যে উদ্যমতা, এরকম পরিবেশেও সে কিভাবে আসতেছে, গান গাইতে গাইতে আসতেছে, অর্থাৎ এখানে কবির যে জীবন দেবতা, অর্থাৎ আমাদের যে সৃষ্টিকর্তা, তার একটা উপলব্ধি তিনি করতে পেরেছেন। ধরা পালে চলে যায়, কোনো দিকে নাই চাই, ঢেউগুলি নির্ভয় ভাঙে দুধারে।
আচ্ছা, তাহলে এখানে যদি দেখো ভরা পাল বলতে চলে যাচ্ছে, অর্থাৎ কোনো দিকে দেখতেছে না। কবি এখানে কারো দিকেই দেখতেছে না। মাঝে যে একটা প্রতিকূল অবস্থায় আছে সেদিকে কোনো কর্ণপাত করে না বা দৃষ্টিপাত করে না। তিনি নিজ আপন মনে চলে যায়। এখানে মাঝে নির্মোহ আচরণ ফুটে উঠেছে। এই লাইনটিতে কি হয়েছে? নির্মোহ আচরণ ফুটে উঠেছে। দেখে যেন মনে হয় তিনি উহারে। অর্থাৎ তার মধ্যে একটা সংশয় তৈরি হয় যে মাঝিকে তিনি চেনেন। কিন্তু তাও তার মধ্যে একটা সংশয়তা কাজ করে যে এজন্য দেখে যেন মনে হয়, এই মনে হয় কথাটি তিনি অবতারণ করেছেন। ওগো তুমি এখানে হচ্ছে সম্বোধন করেছে কাকে? মাঝিকে। কোথা যাও? কোন বিদেশে? মাঝিকে বলতেছে তুমি কোথায় যাচ্ছ? কোন বিদেশে যাচ্ছ? বারে ভিড়াও তরি কুলেতে এসে। এখানে কবির অনুনয় প্রকাশ হয়েছে। কি প্রকাশ হয়েছে? অনুনয়। একবার তুমি তীরে তোমার তরীটা ভিড়াও আর আমার সোনার ধার নিয়ে যাও। যেও যেথা যেতে চাও, অর্থাৎ যেখানে তুমি যেতে চাও যাও, যারে খুশি তারে দাও, তুমি যাকে ইচ্ছা তাকে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। অর্থাৎ এখানে এমসিকিউ আসে, কবি বা মাঝি কৃষককে তার ধানগুলো কিভাবে নিয়ে যেতে বলেছেন? ক্ষণিক হেসে। অর্থাৎ তুমি যেখানে যাও যারে খুশি তাকে দাও, কিন্তু আমার ধানগুলো নিয়ে যাও, আমার সোনার ধান কুলেতে এসে। তার যে শ্রেষ্ঠ সৃষ্টিকর্ম সেটা কুলেতে এসে, অর্থাৎ কুল বলতে তীর বোঝানো হয়। আবার কুল বলতে কি বোঝানো হয় বলতো? কুল বলতে কালো বোঝানো হয়। আচ্ছা, যত চাও তত লও তরণীর পরে বলতে তরণীর উপরে বোঝানো। তরণী মানে হচ্ছে নৌকা। অর্থাৎ তোমার যত ইচ্ছা তত নাও তোমার তরীতে। আচ্ছা, আর আছে আর নাই দিয়েছি ভরে, অর্থাৎ আমার যতটুকু ধান ছিল সবটুকুই ভরে দিয়েছি। এতকাল নদীকূলে যাহা লহে ছিনু ভুলে, সকলেই দিলাম তুলে থরে বিথরে। এতকাল নদীকূলে অর্থাৎ তিনি তার আহ যতটুকু সময় ছিল তার সমস্তটুকু এই যে ধান ফলানোর কাজে ব্যস্ত ছিল। প্রতীকী অর্থে কবি তার সৃষ্টিকর্ম রচনায় ব্যস্ত ছিল। তো সেটা কি করেছে? সবগুলো তুলে দিয়েছে। কেমন করে? স্তরে স্তরে। এখন আমারে লহ করুণা করে। এখানে কবির গভীর অনুনয় প্রকাশ হয়েছে। অর্থাৎ তার যে সৃষ্টিকর্ম ছিল সেগুলো তো তুলে দিয়েছে। এখন কবি চাচ্ছে তাকেও যেন নেওয়া হয়। এখন মাঝি বলতেছে, ঠাঁই নাই, মাঝি কিন্তু কোনো উক্তি করে নাই, কিন্তু লেখক নিজে উক্তি করেছেন মাঝির অন্তরালে। ঠাঁই নাই ছোট ছোট তরী, আমার সোনার ধানে গিয়েছে ভরি। এটা যদিও বলতেছে ছোট তরীর কারণে ঠাঁই হচ্ছে না, কিন্তু আসল প্রতীকার্থে যদি আমরা দেখি তাহলে কি দেখব? যে মহাকাল মানুষের সৃষ্টিকর্মকে গ্রহণ করে, কিন্তু মানুষকে গ্রহণ করে না। অর্থাৎ মানুষ তার সৃষ্টিকর্মের দ্বারা পৃথিবীতে স্থান পায়, কিন্তু তার নিজের শারীরিক অস্তিত্বের স্থান হয় না। শ্রাবণ গগন ঘিরে, অর্থাৎ শ্রাবণ এখানে মাসের কথা উল্লেখ করেছে। বর্ষাকালে অর্থাৎ শ্রাবণ মাসে বৃষ্টির যে প্রকৃতির যে একটা ভয়ঙ্কর রূপ সেটাকে বোঝানো হয়েছে। তাহলে এখানে এমসিকিউ আছে কোন মাসের কথা উল্লেখ আছে? তাহলে শ্রাবণ মাস। ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনুপুরি যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। অর্থাৎ আহ তার যেটুকু ছিল সবকিছুই নিয়ে গেল, কিন্তু তাকে নেয় না। আচ্ছা, তো আজকে এটুকুই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কোশ্চিন কমেন্ট বক্সে জানাবা। আর অবশ্যই চেষ্টা করবা ইসহাক একাডেমিকে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে। আর আমরা চেষ্টা করব পরবর্তীতে সবগুলো ক্লাস প্রোভাইড করার জন্য। তো আজকে এটুকুই। ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।